সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি বিএম শাখার তৃতীয় বর্ষের আজকে যে বিষয়টি আলোচনা করব, তোমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এই বিষয় থেকে কয়েকটা প্রশ্ন আমি এখানে আলোচনা করব। প্রশ্নগুলো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং এর ব্যবহার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং এর ব্যবহার, এক্সপার্ট সিস্টেম কি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি কি, ই কমার্স কি, এর সুবিধাসমূহ, ই ব্যাংকিং কি। আসো আমরা শুরু করি। প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা ইংরেজি, এর অর্থ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল 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 ইন্টেলিজেন্স, এটার বাংলা যদি বলি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন এই কম্পিউটার প্রযুক্তির যুগে এখন অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা মেশিন নির্ভর আমরা হয়ে গেছি। কারণ এখন জটিল কোনো রোগ তার চিকিৎসা করার ক্ষেত্রে আমরা প্রথমেই কিন্তু কম্পিউটারে আমরা এগুলো আগে যাচাই করে নিই। যেমন চাক্ষুষ বা আমরা যে সমস্ত কয়েকটা উদাহরণ আমি দিতে পারি, যেমন এমআরআই একটা মেশিন, যারা বড় কোনো ব্রেইনের কোনো অথবা সিটি স্ক্যান মেশিন, এই ধরনের মেশিন সম্মুখীন যারা আমরা হয়েছি, যারা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, বড় বড় হসপিটালগুলোতে যখন নিলে তারা অ্যাডভাইস করেন যে এটাকে স্ক্যানিং করতে হবে। অর্থাৎ একটা ব্রেইন, একটা মানুষের ফুল বডি, যে যে ফাংশন যেখানে যা থাকার কথা, যে নিয়ম যে স্কেলে থাকার কথা, ওইগুলো আগে প্রোগ্রামের সাহায্যে ওই যন্ত্রটাকে শিখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে এটাকে ডেভেলপমেন্ট করে রাখা হয়েছে। এখন এখন একটা অসুস্থ রোগীকে যখন আমরা ওই মেশিনে প্রবেশ করিয়ে দিই, অর্থাৎ স্ক্যানিং করা শুরু করি, তখন যেখানে যেই জিনিসটা থাকার কথা, যে ফাংশন যেভাবে থাকার কথা, চলার কথা, এর ব্যতিক্রম ঘটলেই সে ওখানকার পিকচারটাকেই সে তুলে ধরবে এবং সে একটা অ্যালার্ম দেবে। তাহলে এখন দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা একটা মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। অর্থাৎ আমি মেশিনটাকে শিখিয়ে দিয়ে, মেশিনটাকে ডেভেলপমেন্ট করে মেশিনের মধ্যে ওই আক্রান্ত রোগীটাকে আমরা প্রবেশ করে দিলে তখন সেটাকে যাচাই করে আমাকে ফলাফলটা দিয়ে দেয়। তাহলে এই যে বুদ্ধি সম্পন্ন এই মেশিন, সেটাকে আমরা বলবো কৃত্রিম, অর্থাৎ আর্টিফিশিয়াল। আর এই যে এখন যে গবেষণা করে সে ফলটা দিল, সেটা হলো তার বুদ্ধি অর্থাৎ কৌশল, সেটা হলো ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা হলো একটা আমরা সচরাচর যে সমস্ত যন্ত্রপাতি দেখি তার একটা উদাহরণ। এই ধরনের অনেক উদাহরণ দেওয়া যায়। আমরা যে ফিঙ্গারপ্রিন্ট দিই, আমাদেরকে যে আইডেন্টিফাই করা হয়, আমাদেরকে ডিটেক্টিং করে আমরা কোনো মেশিনের সামনে গেলে, অথবা তোমরা দেখবে বড় সুপার মার্কেট গুলোতে অথবা স্মার্ট হোমে, স্মার্ট শপে তুমি যখন প্রবেশ করবে, অর্থাৎ সিকিউরিটি রয়েছে এমন নিরাপত্তামূলক যন্ত্রপাতি যেখানে ব্যবহার করা হয়, স্পেশাল কোথাও কোনো অফিস আদালতে, ভবনে, তখন তোমার আইডেন্টিফাই যদি আগে করা না থাকে তাহলে তোমাকে প্রবেশ করতে দিবে না, সে দরজাটা খুলবে না। তাহলে ওই আমরা বলতে পারি যে ওই যন্ত্রটাও কিন্তু, ওই গেটে যে লকটা লাগানো আছে, সেটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা যায়। কারণ এখানে মেশিন, এই যে লকটাকে অবশ্যই এখানে শিখিয়ে দেওয়া আছে যে এই যে ম্যানটা এখানে প্রবেশ করবে, তার সাথে যদি আমার আগে যে রেকর্ড করা আছে আইডেন্টিটি, তার না মিলে, তার চোখের স্ক্যানিং হোক, তার ফুল বডি স্ক্যানিং হোক, তার ফিঙ্গারপ্রিন্ট হোক, তাহলে সাথে না মিলে তাহলে তুমি খুলবে না। এইটা হলো একটা বাস্তব উদাহরণ।
তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন সংজ্ঞা হিসেবে আমরা যদি বলি, এটা আসলে সংজ্ঞা বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে দেওয়া আছে। তো আমরা এটার কোনো সংজ্ঞা এভাবে বলা যাবে না। আমরা নিজের মতো করি আমরা তৈরি করবো বা বানিয়ে নিব। অর্থাৎ যেই মেশিন, যেই যন্ত্র, তার তার নিজস্ব তাকে তাকে শেখানো লজিকের উপর ভিত্তি করে, শেখানো কৌশলের উপর ভিত্তি করে ফলাফল প্রদান করে, সেটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে যদি সংজ্ঞা তো আসে না, বলা হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, তখন তোমরা এইভাবে বলে দিলে হবে যে মানুষের মতো কম্পিউটারকে মানুষের মতো চিন্তা ভাবনা করতে সক্ষম বা সমর্থ করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। যে যন্ত্রটাকে মানুষের মতো করে যেন উত্তর দিতে পারে এমন সূত্রগুলা, এমন তথ্যগুলো যদি আমি কম্পিউটারকে দিয়ে দেই, তখন সেটাকে আমরা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ যেভাবে একটা মানুষ চিন্তা ভাবনা করতে পারে, কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের যুগে এর একটা শাখায় রয়েছে। যারা হায়ার এডুকেটেড হতে চায় এই লাইনে, তাহলে এই বিষয়ের উপরে কিন্তু একটা স্টাডির শাখা রয়েছে। এটাও কিন্তু বিভিন্ন ছোটখাটো যন্ত্রপাতি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। রোবটের কথা বলতে পারি। তারপর মানুষের যেখানে দুর্ভেদ্য কোনো জায়গাতে আমরা যখন প্রবেশ করতে পারবো না, তখন কিন্তু ওই সমস্ত জায়গাতে আমরা এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি। আবার দেখবি আমরা যখন কম্পিউটারের সাথে বা মোবাইলের সাথে আমরা যখন কোনো গেম খেলি, তখন একটা একটা পার্ট আমরা দিয়ে দিয়ে দিই কম্পিউটার, তার নিজেকে আরেকটা অংশ হয়ে আমি। তাহলে দুজনই মিলে কিন্তু আমরা কোন গেম খেলি, দাবা খেলা হতে পারে, এখানে কার্ড খেলা হতে পারে, অন্যান্য ফাইটিং কোনো গেম হতে পারে। তখন দেখা যায় যে কম্পিউটার তার নিজস্ব চালটা তার মতো করে দেয়, আমি আমার চালটা আমি আমার মতো করে দিই। তাহলে বোঝা যাচ্ছে যে কম্পিউটারকে অবশ্যই আগে শিখিয়ে দেওয়া হয়েছে। এই শিখিয়ে দেওয়াটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর ব্যবহার ক্ষেত্রগুলো কোথায়? চিকিৎসার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে এবং আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার দেখতে পাই। তারপর আরেকটা প্রশ্ন আছে, দ্বিতীয় আরেকটা প্রশ্ন, এখানে আমরা আসি। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হলো এই যে প্রশ্নটা, এক্সপার্ট সিস্টেম কি? হলো এক্সপার্ট এক্সপার্ট সিস্টেম কি? এখন এক্সপার্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেমটা হলো, এক্সপার্ট মানে কি? দক্ষ। আর হলো সিস্টেম মানে পদ্ধতি। আর পদ্ধতিটা কি? আমি যে পদ্ধতিতে আমার এই ফলাফলটা কি হবে, বা এই ফলাফলটা আমি আমি সবসময় আমি একটা কোশ্চেন দিয়ে যাব, তুমি এই পদ্ধতিতে আমাকে ফলাফলটা দেবে। তাহলে এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতোই, তবে এটা হবে একটা প্যাকেজ, একটা স্বয়ংসম্পূর্ণ একটা প্যাকেজ। অর্থাৎ এখানে তুমি বাড়তি আর অন্য কিছু এখানে দিতে পারবে না। অর্থাৎ এই এই আমি একটা প্যাকেজ, অর্থাৎ একটা লিমিটেড, আমার একটা ফলাফল আমি পেতে চাই এমন একটা যন্ত্র, যে যন্ত্রটার মধ্যে শুধু এই কাজের রেজাল্টটাই আমাকে দিবে, সেটা হলো এক্সপার্ট সিস্টেম। শুধু একটা রোগের চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসার জন্য যদি আমি একটা একটা কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, অর্থাৎ যে সিস্টেমটা ব্যবহার করি, সেই সিস্টেমটাকে যদি আমি যে সূত্র, যে পদ্ধতি দিয়ে আমি এটাকে ডেভেলপমেন্ট করেছি, সেই ফল আউটপুটটা পেতে চাই, সেটাই হলো এক্সপার্ট সিস্টেম। তাহলে এখন বিভিন্ন বইতে এটা সংজ্ঞা বিভিন্ন ভাবে দেওয়া আছে, যে এটা হলো এমন একটা প্যাকেজ প্রোগ্রাম যার ভিত্তি করে কোনো নির্দিষ্ট জটিল সমস্যা সমাধান এবং একটা সমাধানের সিদ্ধান্ত নিতে সক্ষম এমন একটা যন্ত্র, সেটা হলো এক্সপার্ট সিস্টেম। এটা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করেই কিন্তু নির্মিত। এখন উচ্চ ক্ষমতা সম্পূর্ণ অনেক মাইক্রো প্রসেসর এবং চিপস ব্যবহার করে এই সমস্ত যন্ত্রগুলো তৈরি করা হয়। এখন এই ধরো আমি যদি কোনো একটা রোগের চিকিৎসা করতে যাই, একটা রোগীকে শনাক্ত করতে চাই, তাহলে তার তাপমাত্রা, তার রক্তের পরীক্ষা, তার যে স্ট্রাকচার, সব অবকাঠামো তার ঠিক রয়েছে কিনা, এইগুলো যখন আমি এই মেশিনের সামনে দাঁড় করাবো, তখন কিন্তু সে রেজাল্টটা আমাকে দিয়ে দেবে। তাহলে এই যে সিস্টেম, আমরা দেখো একটা সিস্টেম আমরা বলি, যেমন কম্পিউটার,
সহজে বলি ফেলি একটা কম্পিউটার। কম্পিউটারকে আর একটা ভাষায় বলা হয় একটা সিস্টেম। অর্থাৎ সে শুধু কম্পিউট করে কিভাবে লেখালেখির কাজ সহ গাণিতিক হিসাব নিকেশ এবং আমাদের আমাদের সমস্ত আহ, আমরা তথ্য আমাদের সেটা ফলাফল জানতে চাই, সেটা আমরা আগে কম্পিউটারকে দিই এবং সেও আমাকে ফলাফলটা দেয়। তাহলে তাহলে এই যে পুরো এটার সাথে জড়িত কি রয়েছে, হার্ডওয়্যার রয়েছে, তার সাথে সফটওয়্যার রয়েছে অথবা প্রোগ্রাম রয়েছে, এই সবগুলোকে একত্রে বলা হয় এটা একটা সিস্টেম। তেমনি এক্সপার্ট সিস্টেম আমি যখন বলবো তখন নির্দিষ্ট একটা ফলাফলের জন্য যে মেশিনটা, যে যন্ত্রটা ওই কাজের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে সেইটাকে বলবো আমরা একটা সিস্টেম। তাহলে আধুনিক এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য আমার যে প্রয়োজনীয় ফলাফল পাওয়ার জন্য আমার যে যন্ত্রটা, যে মেশিনটা, সেটা হলো একটা সিস্টেম। তাহলে আমরা এই ধরনের সিস্টেম গুলোকে আমরা বলবো এক্সপার্ট সিস্টেম। এখন দেখো কেডুলাস এবং মাইসিন নামক এক্সপার্ট সিস্টেমকে প্রশ্ন করি ডাক্তারগণ তাদের গবেষণা তাদের চিকিৎসার জটিল সমাধান তারা বের করে। অর্থাৎ কেডুলাস এবং মাইসিন নামক একটা এ ধরনের একটা সফটওয়্যার রয়েছে যেটা আমাদের সুপার কম্পিউটার হোক বা এ ধরনের স্পেশাল মেইনফ্রেম কম্পিউটার হোক, এগুলো যখন সংযুক্ত করা থাকে ওই সিস্টেমটা, তখন এই আমাদের যখন আমাদের টোনটাকে সে গবেষণা করেও কিন্তু সে ফলাফলটা দিয়ে দিতে পারে, অথবা আমাদের রিপোর্টটা যখন আমরা এটাকে প্রিন্ট করাবো তখন সেই গবেষণা করে কিন্তু ফলাফলটা দিয়ে দিতে পারে। অর্থাৎ এই কেডুলাস এবং মাইসিন এই ধরনের দুটো সফটওয়্যারের নাম, দুটা এক্সপার্ট সিস্টেমের নাম। এই ডাক্তারগণ তাদের গবেষণা ফলাফল পেয়ে থাকেন এই দুটো এক্সপার্ট সিস্টেম ব্যবহার করে। এই ধরনের অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল কিছু রোগ রোগ বিধির যেমন আমাদের ফলাফল পাই এবং গবেষণার ক্ষেত্রে অথবা মহাকাশ গবেষণা কেন্দ্রে অথবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে আমাদের এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এগুলো কিন্তু সাধারণ এবং সহজলভ্য মেশিন এবং সিস্টেম নয়। এইগুলো এই জন্য এগুলো 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 যেমন বিশেষ কাজে ব্যবহৃত হয়, স্পেসিফিক কোনো কাজের জন্য কিন্তু এগুলো ব্যবহৃত হয়। তাহলে এক্সপার্ট সিস্টেম আমরা জানলাম। তারপর আসো তারপর আসো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি? ইএফটি অথবা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ আমরা এটা সহজে বুঝি। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলতে আজকাল যে সমস্ত লেনদেন গুলো করি আমরা ব্যাংকে গিয়ে, এগুলো কিন্তু আর টাকা ক্যারি করতে হয় না। টাকা ক্যারি করতে হয় না। এখন আমি এক দেশ থেকে আরেক দেশে আমি টাকা ট্রান্সফার করবো, আমি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট ট্রান্সফার করবো, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করবো। এখন কিন্তু এগুলো আর মানুষের সহজ পকেটে নিয়ে এগুলো পছন্দ করেন না। তাহলে এই এই যে পদ্ধতিটা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ কম্পিউটার বেস আর্থিক লেনদেন, এই সিস্টেমটাকে বলা হয় ইলেকট্রনিক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তাহলে কোশ্চেন এটা হলো তিনের, তাহলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি জিনিস? কম্পিউটার ব্যবস্থা ইলেকট্রনিক উপায়ে বা টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত গতিতে আর্থিক লেনদেন পদ্ধতিকে ইলেকট্রনিক ট্রান্সফার ফান্ড ট্রান্সফার বলা হয়। এখন এটিএম বুথ এখন সবাই পরিচিত। প্রত্যেক বাজারে এবং সুপার মার্কেটের সামনে তোমরা দেখতে পাবে ইলেকট্রনিক বুথ রয়েছে, এটিএম বুথ রয়েছে। এগুলোর সাহায্যে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় টাকা আমরা উঠাতে পারি এবং টাকা জমাও দিতে পারি এবং এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি। এই যে ইলেকট্রনিক কম্পিউটার ইলেকট্রনিক নেটওয়ার্ক সংযোগ ব্যবহার করে আমি যে আর্থিক লেনদেন পরিচালনা করলাম সেটাকে বলা হবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এখন এই প্রশ্নগুলো তোমাদের উত্তর নির্ভর করবে তোমাদের প্রশ্নের ধরন এবং তার মানের উপর। এখন এই ধরনের প্রশ্নগুলো 1, 2, 3 এই ধরনের মার্কের হয়। এখন যে প্রশ্নটা তোমাদের 3 মার্কের তোমাদের দেখতে হবে, ওই 3 মার্কের মতো করে তোমাদের সেই পারফেক্ট উত্তরটা দিতে হবে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি? এটা 1 নম্বরের প্রশ্ন হতে পারে।
আবার ই কমার্স কি এর সুবিধা সমূহ লিখো। এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন হতে পারে। ই কমার্স কিন্তু পরবর্তীতে আসছি। এটা এই প্রশ্নের ধরনের উপর ভিত্তি করে তোমাকে উত্তরটা দিতে হবে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এটা 2 নম্বরের হতে পারে, 1 নম্বরেরও হতে পারে। সাধারণত এই ধরনের প্রশ্ন 1 নম্বরেই হয়। এক্সপার্ট সিস্টেম কি? এটা 2 হতে পারে, 1 নম্বরের হতে পারে। 1 নম্বর যদি হয় তুমি সেই অনুযায়ী তুমি লিখবে, একটা উদাহরণ দিবে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি? যতটুকু তোমার তুমি কোর্স করবে, তুমি অতটুকু তুমি উত্তরটা দিবে, ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কারণ তোমরা শুধু 1 লাইন 2 লাইন, এখন কোন স্টুডেন্ট আমি দেখেছি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি, আমি যে এখানে লিখলাম ইএফটি, এই যে আমি ইএফটি লিখলাম, ইএফটি এর এই পুরো অ্যাক্রোনিমটাকে ওরা উল্লেখ করে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইএফটি সমান লেখে ইএফটি সমান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তাহলে কি উত্তরটা হয়ে গেল? তা আমি যে কথাটা বললাম, আমি যে প্রশ্নটা করলাম, তোমরা সেইটাই কি আবার আমাকে উত্তর দিলাম। আমি বললাম ইএফটি কি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি, তোমরা বললাম ইএফটি সমান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তো তাহলে এটার উত্তরটা হলো না, এখানে নাম্বার পাবে না। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার তুমি ইএফটি এটা লিখে ব্র্যাকেটে লিখতে পারো, লিখে তার 2 কলম এটার বর্ণনাটা যদি না দাও তাহলে তোমরা নাম্বার পাবে না। আচ্ছা, গেল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তারপর আসো ই কমার্স কি এর সুবিধা সমূহ কি। ই কমার্স আবার তোমরা এটাও করো দেখি, ই কমার্স কি, তখন তোমরা তোমাদের এই ভুলটা এমনই আবার করো। ইলেকট্রনিক এটা হলো ই কমার্স, তাহলে তোমরা আবার লেখো কি, ই কমার্স সমান ইলেকট্রনিক কমার্স, ইলেকট্রনিক ইলেকট্রনিক কমার্স। ই কমার্স কি, ইলেকট্রনিক কমার্স। তার সুবিধা সম্বন্ধে কি 2 কলম লিখো, তাহলে কি উত্তর হবে? হলো? উত্তরটা হবে না। ই কমার্স কি, তাহলে আমরা ই কমার্সের তোমাকে এখানে পুরো অ্যাক্রোনিম লিখতে বলিনি। ই কমার্স প্রশ্নটা করা হয়েছে, ই কমার্স বলতে আমরা বুঝবো ইলেকট্রনিক কমার্স, তবে এটাও কিন্তু কম্পিউটার বেস, নেটওয়ার্ক ভিত্তিক আর্থিক লেনদেন। এখন তুমি তোমার মতো গুছিয়ে সংজ্ঞাটাকে তৈরি করবে। সংজ্ঞা এগুলো কোনো পারফেক্ট এবং স্পেসিফিক কোনো সংজ্ঞা নাই, এগুলো নিজেরাই তৈরি করবে। তোমার কথাটাকে তুমি আগে বুঝো, বুঝে তারপর গুছিয়ে লিখলে সংজ্ঞা হবে। আর যদি বলা হয় যে এগুলো সংক্ষেপে আলোচনা করো, তাহলে তুমি আলোচনা করবে। ইলেকট্রনিক কমার্স অর্থাৎ ইলেকট্রনিক এবং নেটওয়ার্কের উপর ভিত্তি করে কম্পিউটার ভিত্তিক আর্থিক লেনদেন, এগুলো হলো ই কমার্স। এখন দেশের বিভিন্ন পণ্য দ্রব্য উৎপাদনকারী, আমি যখন এক দেশ থেকে আরেক দেশের হোক, এখন ওই পণ্যটার গুণাগুণ, তার বৈশিষ্ট্য, তার মডেল, আমি বিস্তারিত যখন আমি দেখতে আমি চাবো, তখন আমি তার ওয়েব পেজে গিয়ে আমি সেটাকে আমি দেখবো। দেখার পর আমার পছন্দ যখন হবে, তখন সেই পছন্দ অনুযায়ী আমি ওই যে উৎপাদনকারীর সাথে আমি কন্টাক্টে যাব, আমি এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, আমি এই প্রোডাক্টটা পেতে চাই। তখন উনি বলবেন যে ঠিক আছে, আপনি এখন আপনার এই যে ডিমান্ড, আমার এই ডিমান্ডটা আপনি পরিশোধ করেন। তখন আমরা টাকাটাকে পরিশোধ করি। এখন এই যে আমি দ্রব্যটা ঘরে বসে আমি দূর দূরান্তের দেশ বিদেশে, আমেরিকায় হোক, এখন জাপানে হোক, অস্ট্রেলিয়া হোক, চীন হোক, যে দেশেরই হোক, আমি ঘরে বসে পণ্যটা দেখতে পাইলাম, তার সাথে কনভারসেশন করতে পারলাম, এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে পারলাম। এই যে ব্যবসায়িক লেনদেন কার্যক্রমটা আমি করলাম, সেটা হলো ই কমার্স। ইএফটি যেটা হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, শুধু ফান্ড ট্রান্সফার হবে, টাকা ট্রান্সফার হবে। আর ইলেকট্রনিক কমার্স বলতে এখানে বাণিজ্য বলতে এখানে আর্থিক লেনদেন সহ তার যে ডকুমেন্ট এবং তার সাথে আমার যে কন্ট্যাক্ট, এই সবগুলো মিলিয়ে হবে ই কমার্স। তাহলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন কোম্পানির সাথে ঘরে বসে, আমার নিজ অফিসে বসে ইলেকট্রনিক নেটওয়ার্ক এবং কম্পিউটার ব্যবহার করে আর্থিক লেনদেন আমি সম্পন্ন করলাম। এই সামগ্রিক কাজটি একসাথে কিন্তু আমি বলবো ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স। এর সুবিধাটা কি? এর সুবিধা অনেক। যেমন আর্থিক লেনদেন করতে হলে এখন
আর এর সুবিধাটা আমরা যখন আমরা লিখবো পয়েন্ট আকারে, দেখো এর সুবিধাটা যদি আমরা বলি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এখন দেখো সুবিধা, সুবিধাগুলো এক নম্বরে আমরা লিখবো, সুবিধাগুলো আমরা লিখবো আর্থিক আর্থিক লেনদেন। আর্থিক লেনদেন, লেনদেন লিখে, আর্থিক লেনদেন লিখে আমরা আমি এটা দুই এক কলম লিখবো, অর্থাৎ আমার যে টাকা পয়সা সব বহন করতে হচ্ছে না, আর্থিক লেনদেন করার জন্য আমি টাকাকে ক্যারি করতে হচ্ছে না, আমি এটাকে নেটওয়ার্কের ভিত্তিক তার অ্যাকাউন্টে আমি এই টাকাটাকে, সরি, কাস্টমারের অ্যাকাউন্টে আমি, অথবা যে সেলার তার অ্যাকাউন্টে আমি এগুলো পৌঁছে দিতে পারতেছি। এই যে এটা হলো সুবিধা, এখানে নিরাপত্তার কোনো ভয় নাই, এটা হলো সুবিধা। তারপর আসো ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, এখানে আর্থিক লেনদেনটাই শুধু নয়, আর্থিক লেনদেন শুধু নয়, এখানে আছে ব্যবসা পরিচালনা। এখানে ব্যবসা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ই কমার্সের মধ্যে আমি যে যোগাযোগটা করব, সেই যোগাযোগটা হবে, মাধ্যমটা কি হবে, সেই যোগাযোগ মাধ্যমটা ইমেলের মাধ্যমে হতে পারে, অন্যান্য ভিওআইপি হতে পারে। অর্থাৎ ভিওআইপি এটা আরেক জিনিস, আমি সেটা যাব না। ইমেলের মাধ্যমে হতে পারে সহজেই, আমরা যেটা করতে পারি এখন। ইমেল এবং ইন্টারনেটের আরো অন্যান্য সুবিধা রয়েছে, লিঙ্ক রয়েছে, ওয়েব পেজ টু ওয়েব পেজ, এবং আমার তথ্যের আদান প্রদান করতে পারি। তারপর আছে তোমার আর্থিক লেনদেনের গতিশীলতা, কেনাকাটা, এগুলো সুবিধাগুলোর মধ্যে আছে আর্থিক লেনদেন, ব্যবসা পরিচালনা, তারপর হচ্ছে কেনাকাটা, তারপর আছে প্রতিযোগিতা, প্রতিযোগিতা ওয়েবসাইটের সুবাদে কম মূল্যে দ্রুত সেবা প্রদান করার জন্য যে একটা প্রতিযোগিতা, এক এক সেলার থেকে আরেক সেলার, আমি যেখানে সহজে সুবিধা মতো আমি পাবো, সেখানে আমি ওখান থেকে আমার পণ্যটা আমি নেবো, অর্থাৎ কেনাকাটা, প্রতিযোগিতা। এখানে আরেকটা পয়েন্ট হতে পারে কেনাকাটা, কেনাকাটার পদ্ধতিগুলো আমি আলোচনা করবো। 4 নম্বর হবে এখানে প্রতিযোগিতা, 4 নম্বর হবে প্রতিযোগিতা। প্রতিযোগিতা বলা হচ্ছে এই জন্য, এখন সব সব স্থানেই, সব সেক্টরেই কিন্তু কম্পিটিশন। এখন কার, যে আমি একজন ক্রেতা, আমি আমি আমার প্রয়োজন হলো যে আমি দ্রুত সময়ে আমার পণ্যটা পেতে চাই। আরেকজন হচ্ছে বিক্রেতা, তার পণ্যটা প্রস্তুত রয়েছে, সে কিন্তু চাচ্ছে এমন একটা কাস্টমার, এই ধরনের কাস্টমার যে যে ধরনের দ্রুত পেতে চায়, ওই ধরনের কাস্টমারকে কিন্তু সে পণ্যটা দ্রুত পৌঁছে দিতে পারবে। আর হয়তো অন্য অন্য সেলার রয়েছেন, তারা প্রস্তুত করে তো আমাকে পণ্যটা দিবে। এখন এই ধরনের প্রতিযোগিতা, অর্থাৎ আমি সহজে কিভাবে আমি পেতে চাই, যার কাছ থেকে আমি সহজে কম সময়ে অর্থাৎ দ্রুত আমি পণ্যটা পাবো, এই এই ধরনের প্রতিযোগিতা মূলত একটা ব্যবস্থা রয়েছে ইন্টারনেটে, আমি সহজেই ঢুকতে পারি। আমাকে সরাসরি আমাকে ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আমাকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি শুধু তাদের ওয়েব পেজ ব্যবহার করে আমি তার খবরটা নিতে পারি। এবং আর ডকুমেন্ট লেনদেন তো আমার এগুলো ইমেল মাধ্যমে আমার হবে, করতে পারি, সম্পূর্ণ করতে পারি। এবং তাৎক্ষণিক অর্ডার বলতে, একটা অর্ডার আমি তার সাথে কিভাবে সাবমিট করবো, তার সাথে কিভাবে কন্ট্যাক্টে আসবো, এগুলো কিন্তু আমি তার সাথে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে আমি এগুলো সম্পন্ন করতে পারি। এখানে অনেক পয়েন্ট আসতে পারে, অনেক পয়েন্ট তুমি দিতে পারো তোমার সুবিধা মতো, সময়ের উপর ভিত্তি করে তুমি এগুলো তোমরা এগুলো দিবে। তারপর আসে, তারপর আরেকটা প্রশ্ন আমাদের এখানে আছে, ই ব্যাংকিং কি? ই ব্যাংকিংটা হলো, এখন দেখো এই আরেকটা প্রশ্ন হলো ই ব্যাংকিং।
আমরা আরেকটা প্রশ্ন হলো এখানে ই ব্যাংকিং ব্যাংকিং কি? তাহলে ইলেকট্রনিক ব্যাংকিং অর্থাৎ এটাও কিন্তু ইলেকট্রনিক ব্যাংকিং। এখন কিন্তু আমরা ই কমার্স এবং সম্পর্কে আলোচনা করেছি। এখন দেখো তাহলে আসতেছে ই ব্যাংকিংটা কি জিনিস? ইলেকট্রনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্ষেত্রে অর্থাৎ ব্যাংকিং শুধু আমি যে টাকা জমা দেব, টাকা উঠাবো, শুধু এটাই এর মধ্যে সীমাবদ্ধ নয়। ই ব্যাংকিং বলতে ইলেকট্রনিক ব্যাংকিং কি বোঝানো হচ্ছে কিন্তু কম্পিউটারের নেটওয়ার্কের সাহায্যে ফান্ড ট্রান্সফার এবং এর সাথে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের সাথে যে লেনদেনের ব্যবস্থা। এখন যে কিছু শর্ত থাকে, শর্তগুলো পূরণ এবং ডকুমেন্ট ডকুমেন্টের বিনিময়, এই সবগুলো কার্যক্রম যেই সেক্টরে হয়, যার মাধ্যমে হয়, সেটা হলো ইলেকট্রনিক ব্যাংকিং। এটা কিন্তু তুমি আগে জিনিসটা বুঝবে, করবে। আমরা কিন্তু এগুলোর সাথে আমরা কিন্তু এগুলোর সাথে পরিচিত। ই ব্যাংকিং আমরা যখন ব্যাংকে যাই, আমি আমার অ্যাকাউন্ট আমার স্থানীয় বাজারে বা স্থানীয় শহরে আমার ব্যাংক অ্যাকাউন্ট। এখন আমার টাকার দরকার হয়েছে আমার বিশ্বের অন্য কোনো দেশে, অথবা আমি অন্য দেশে, আমার ডিস্ট্রিক্ট যদি ঢাকা হয়, আমি চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে গিয়ে যে আমার টাকা প্রয়োজন, তখন কিন্তু আমি ওই ব্যাংকে আমার অ্যাকাউন্ট নাম্বার সাবমিট করে চেক সাবমিট করলে কিন্তু আমি টাকাটা উঠাতে পারি। এটা কিন্তু ইলেকট্রনিক ব্যাংকিং। এখন আমার অ্যাকাউন্ট খোলার প্রয়োজন, কিন্তু আমি সেটাও করতে পারবো। আমার বিদেশে, আমি ধরো আমেরিকা চলে গেলাম, ইউরোপের কোনো কান্ট্রি চলে গেলাম, আমার টাকা প্রয়োজন, আমি কিন্তু ওখানেও টাকা আমি উঠাতে পারবো। এই হলো ব্যাংকিং কার্যক্রম। এখন এখন শুধু ব্যাংকিং কার্যক্রম শুধু টাকা উঠানো, জমা দেওয়া এর মধ্যে সীমাবদ্ধ নয়। এর সাথে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এবং ব্যবসায়িক লেনদেন কার্যক্রম করতে, যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, এই সবগুলোই কিন্তু একসাথে বলা হয় ইলেকট্রনিক ব্যাংকিং। উদাহরণস্বরূপ ব্যাংকের চেক, তারপর ব্যাংকের নাম, শাখা, এই সমস্ত এই সমস্ত ডকুমেন্ট, এগুলো কিন্তু এখন চম্পক কালিতে চেকের নিচে লেখা থাকে। অর্থাৎ আমি যখন এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট গিয়ে টাকাটা আমি উঠাতে চাবো, তখন কিন্তু এখন আধুনিক এমন চেক রয়েছে, এগুলোকে কিউআর মার্ক করা থাকে, অথবা অথবা কিছু কোড থাকে। এই কোডটা যখন আমি মেশিনে স্ক্যান করবো, সাথে সাথে কিন্তু আমার স্থানীয়, আমি যে অ্যাকাউন্ট, যে লোকেশন থেকে আমার অ্যাকাউন্ট করা, ওখানকার তথ্যটা চলে আসে। ওরা শিওর হয়, অর্থাৎ ভেরিফাই করে যে আসলে আমার অ্যাকাউন্টটা রয়েছে কিনা। তাহলে এই যেহেতু ব্যাংকিং কার্যক্রমটা একটু সেফ এবং নিরাপদ করতে হবে, সেজন্য কিন্তু এই ধরনের তারা যাচাই করেন। যা হোক, অর্থাৎ নেটওয়ার্কিং এর মাধ্যমে কম্পিউটার বেস আর্থিক লেনদেন, ব্যাংকিং ব্যাংকিং এর শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করা, এই সমস্ত সকল কাজকে একত্রে ইলেকট্রনিক ব্যাংকিং বলবো। এর মাধ্যমে এই এর মাধ্যমে আমাদের নিজস্ব এবং ব্যবসায়িক লেনদেন সকল কার্যক্রমে কিন্তু এই কম্পিউটার বেসড হবে, তখন আমরা একসাথে এগুলোকে ইলেকট্রনিক ব্যাংকিং বলবো। এতে কি কি সুবিধা হয়, এতে কি কি সব হয়, এগুলো যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা ওই সুবিধাগুলো লিখবো। আর সুবিধাগুলোর ভিতরে আমরা জানি এখানে টাকা পয়সা লেনদেন করতে সশরীরে এগুলোকে বহন করতে হয় না। তারপর আছে শুধু আমাকে শুধু আমার নির্দিষ্ট ব্যাংকের নাম্বার দিয়ে আমি চেক, অথবা আমি আমি সেটাকে ব্যাংকে উপস্থিত হয়ে যদি আমাকে ভেরিফাই করি, তাহলে কিন্তু আমি তো নিশ্চিত করতে পারি যে হ্যাঁ, আমি সেটার গ্রাহক, আমি সেটার মালিক। যাই হোক, এই সমস্ত ডেবিট, ক্রেডিট এবং ডেবিট, এই ধরনের ফাংশন, তারপর ব্যাংকের লেনদেন সহ যাবতীয় এবং ব্যাংকের সাথে জড়িত শুধু এই কাজগুলোই নয়, আরো অন্যান্য আনুষঙ্গিক যত কাজ রয়েছে, এই সবগুলো একসাথে আমরা এগুলোকে ই ব্যাংকিং বলবো।
তো যাই হোক, আমরা এতক্ষণ যে সমস্ত বিষয়ে আলোচনা করলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এক্সপার্ট সিস্টেম, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ই কমার্স এবং ই ব্যাংকিং, এগুলো তোমরা একটু পড়বে, ভালো করে পড়লে তোমরা নিজেরাই, এগুলো কঠিন কিছু না, আমরা বাস্তবে এগুলোর সাথে জড়িত, এবং তোমরা আর একটু এগুলো নিয়ে পড়লে আর ভালো অ্যান্সার করতে পারবে আমি আশা করি। আজকে আর আমার এই আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না। আমি নেক্সট কোনো ক্লাসে আমি প্রশ্নগুলো হয়তো আরো ছোট ছোট প্রশ্নই তোমাদের বেশি হয়, এই ধরনের প্রশ্নই হয়, এগুলো আমি নিয়ে আসবো। আহ আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।